রক্তের সম্বন্ধ। এই কিন্তু এই ফটোটা পেছন থেকে তুলেছে, ওর মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। কোনো ব্যাপার না, বাকিটা দেখি। সন্ধ্যা, তুই একদম চিন্তা করিস না, আমরা কোথাও না কোথাও থেকে নীরজের ছবি নিশ্চয়ই পেয়ে যাব। হ্যালো। মা সন্ধ্যা, আমি বলছি। হ্যাঁ গায়ত্রী দেবী, বলুন কেমন আছেন? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আর এখানে কবে আসছো? আমি কালকেই আসবো আপনার সঙ্গে দেখা করতে। আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ সোনা, বলো না, কি কথা? গায়ত্রী দেবী, ওই নীরজের ব্যাপারে কিছু জানতে পারলেন? ওর কোনো খবর? না, আমি লোক লাগিয়েছি ওকে খুঁজে বের করার জন্য। খুব তাড়াতাড়ি ওর খোঁজ পেয়ে যাব। তুমি শুধু এখানে তাড়াতাড়ি চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে, আমি কালই আপনার সঙ্গে দেখা করছি। ওকে সোনা, টেক কেয়ার। বাই। জল আনোনি? এরপর থেকে মনে রাখবে, যখনই আমার জন্য কফি আনবে সঙ্গে জলটাও এনো। সন্ধ্যা, চলো না আমার সাথে রত্নগিরিতে কিছুদিনের জন্য। তোমারও হাওয়া বদল হবে, আর আর এমনিতেও গায়ত্রী দেবী নীরজকে তো খুঁজছেনই। শ্রেয়াদি, গায়ত্রী দেবী খুঁজছেন তো নিশ্চয়ই, কিন্তু একা একা খুঁজছেন তো। আমিও ওনার সাথে নীরজকে খুঁজতে চাই। আর এমনিতেও আমি যখনই নীরজকে খুঁজে পেয়ে যাব, সবার আগে আমি তোমার ওখানে যাব। কারণ ওখানে তোমার বাড়ির বাইরেই তো আমাকে প্রথমবার দেখেছিল। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই আসব। কিন্তু শ্রেয়া দিদি, এই মুহূর্তে আমার ওখানে যাওয়াটা খুব জরুরি। এবার নীরজকে খুঁজে বের করাটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। আর নীরজকে শেষবারের মতো কেউ একজন পুনেরই কোনো গভর্নমেন্ট হসপিটালে দেখেছিল। সেই জন্য ওকে খোঁজার জন্য আমাকে পুনে যেতেই হবে। আগে থেকেই তুমি এতই জেদি, আমি যাই বলি না কেন তুমি তো শুনবে না। কিন্তু হ্যাঁ, আমি তোমার আর নীরজের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব, যাতে তুমি ওকে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাও। কিন্তু হ্যাঁ, আমাদের ভুলে যেও না যেন, ওখানে গিয়ে রেগুলার ফোন করবে, ঠিক আছে? ফোন তো আমি তোমাদেরকে নিশ্চয়ই করবো শ্রেয়া দিদি। আর এমনিতেও মুম্বাইতে তো আমাকে বারবারই আসতে হবে, কারণ জাগিরদার পরিবারের এগেনস্টে আমি যা যা কেস করেছি সব মুম্বাই কোর্টে ট্রান্সফার করা হয়েছে। লয়ার বলছিলেন যে ওদের সবাইকে মুম্বাই জেলে ট্রান্সফার করা হয়েছে, তাই কেসটার জন্য আমাকে মুম্বাই তো আসতেই হবে। আর এমনিতেও বাবার ন্যায় বিচার পুরোটা সম্পন্ন হয়নি। যতদিন না জাগিরদার পরিবারকে আমি আইনিভাবে কঠিন শাস্তি না দিতে পারছি, আমি এভাবে চুপচাপ বসে থাকবো না।
প্রভাবতী দেবী, এই কেসটা পুরোপুরি আপনাদের বিরুদ্ধে রয়েছে। আপনাদের নির্দোষ প্রমাণ করা খুবই কঠিন, কারণ ডিকে স্যার নিজেই আপনাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। একটা রাস্তা আছে, তাড়াতাড়ি বলুন কি উপায় সেটা। ডিকে স্যারের মতো আপনারাও অপরাধ স্বীকার করে নিন, তাহলে হয়তো আপনাদের সাজা কিছুটা কম হয়ে যাবে। আপনার মাথা খারাপ হয়ে যায়নি তো? ডিকে যা বলেছে সেটা সন্ধ্যার চাপে পড়ে বলেছে। যদি ডিকে আমাদের বিরুদ্ধেই থাকে তাহলে 100টা মিথ্যে সাক্ষী দাঁড় করানো আমাদের হয়। যা হোক করুন, কিন্তু আমাদের এখান থেকে বের করুন। শুনুন, আমি যা বলছি, টাকা পয়সা নিয়ে একদম ভাববেন না। আপনার যত টাকা চাই সেটা আমি দিতে রাজি আছি, কিন্তু প্লিজ আমাদের এখান থেকে বের করুন। খরচ? সেই চিন্তা থাকলে আমি নিজের টাকা খরচা করে এখানে আসতাম না। আসলে আমি এখানে এসেছি আপনাদেরকে সঠিক পথ দেখাতে। এত বছর ধরে আপনাদের সঙ্গে কাজ করছি, এখন আপনাদেরকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না। তবে ব্যাপারটা হলো, আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। এখন এই কেসটা মুম্বাইতে শিফট করে গেছে, আর বারবার এখানে আসাটা আমার পক্ষে পসিবল নয়। খরচের ব্যাপারটা তো অনেক পরের প্রশ্ন। এই কেস থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না, কোনো বড় মিনিস্টারও নয়। আপনার কথা শুনে আমার একটা পুরনো প্রবাদ মনে পড়ছে। যখন হাতি কাদায় পড়ে তখন সবার আগে একটা মশাই কিন্তু লাথিটা মারে। এই যে মিনিস্টারদের কথা আপনি বলছেন, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে, আর দিয়েছে এই বর্দি এনাদের এই পার্টির জন্য, আর এরা আমাদের জন্য কিছু করবে না। আর আপনি আপনি কি করতেন? হ্যাঁ, আমাদের চৌকাঠে দাঁড়িয়ে ভিক্ষে চাইতেন আপনি। এটা ভুলবেন না যে আপনার পরিবার আমাদের জন্যই বেঁচে আছে। ম্যাম, আমি আজ পর্যন্ত যত টাকা আপনাদের থেকে নিয়েছি তার পরিবর্তে আপনাদের সমস্ত বেআইনি কাজগুলোকে আড়ালো তো করেছি। তাই আমাকে এ নিয়ে কথা শোনাতে আসবেন না। আর হ্যাঁ, আর একটা জরুরি কথা, আমি সন্ধ্যার বাবার পক্ষ থেকে আপনাদের বিরুদ্ধে কেস লড়ছি। তাই ভালো হয় যদি আপনারা অপরাধ স্বীকার করে নেন, নয়তো বাধ্য হয়ে আমাকে আপনাদের পরিবারের সমস্ত গোপন কথা কোর্টের সামনে পেশ করতে হবে। নমস্কার। দেখলে তুমি বর্দি, কেমন গিরগিটির মতো নিজের রংটা পাল্টালো। আমাদের সবকিছু চলে গেছে বলে সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিল। সে আলো নিজেকে রাজা ভাবছে, আর ওই সন্ধ্যাকে তোষামত করে চলেছে। যখন আপনজনই মুখ ফিরিয়ে নেয় তখন এদের কাছে আর কি চাইবো সরলা? যদি ডিকে ওই সাক্ষী না দিত তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। আর এখন যদি কোর্টে আমরা দোষ স্বীকার না করিনি তাহলে উকিল যুবরাজের সত্যিটা সবাইকে বলে দেবে, যেটা আমি কোনোদিন হতে দেব না, কোনোদিন না। বসো সন্ধ্যা। মানিক আঙ্কেল, গায়ত্রী দেবীকে দেখতে পাচ্ছি না কোথাও। আসলে হয়েছে কি, গায়ত্রী ম্যাডামের একটা ফোন এসেছিল, মনে হচ্ছে নীরজের ব্যাপারে। ওরই খোঁজ করতে গেছেন উনি, সন্ধ্যের মধ্যেই ফিরে আসবেন। থ্যাংক ইউ। সন্ধ্যা, এ আমাদের নতুন কাজের লোক। ওই যে আগের কাজের লোকটা ছিল না, ওর স্বামী রেলে কাজ করত, ওর ভোপাল ট্রান্সফার হয়ে গেল, তাই ও ওর সঙ্গে চলে গেল। ওরই পরিচিত এই ছেলেটা, ওই একে পাঠিয়েছে। বাবা এ কথা বলতে পারে না, তার জন্য ওর সমস্ত বন্ধু ওকে বোবা বলে ডাকে।
বোবা, ম্যাডামের জিনিসপত্র ওপরের ঘরে গিয়ে রেখে দাও। তুমি কি এত ভাবছো সন্ধ্যা? হ্যাঁ না মানিক আঙ্কেল, আসলে জানি না এরকম কেন মনে হচ্ছে, যেন যেন আমি একে কোথাও দেখেছি। মনে পড়ছে না কোথায়, কিন্তু আরে ও তো এখানেই থাকে, তুমি ওকে কি করে দেখবে? হ্যাঁ অবশ্যই এটা হতে পারে, এর মতো দেখতে তুমি অন্য কাউকে দেখেছো। হ্যাঁ হয়তো আপনি ঠিক বলছেন। যাই হোক, মানিক আঙ্কেল, আসলে আমি একটু ফ্রেশ হতে চাইছিলাম, তাই আমার রুমটা। চলো আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কিরে, দেখে নিলি তো মেয়েটাকে? এটাই হলো সেই মেয়ে সন্ধ্যা, যাকে সরিয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, এর মৃত্যুটা যেন দুর্ঘটনা মনে হয়, তাই অনেক ভেবেচিন্তে আর সাবধানে। তাহলে শেষ পর্যন্ত তুমি নিজের লক্ষ্যে পৌঁছতে পারলে। জাগিতার পরিবারকে জেলের কয়েদি তুমি বানিয়েই ছাড়লে। আমার উদ্দেশ্য এখনো কিন্তু পূরণ হয়নি মা। আমার উদ্দেশ্য ততদিন পর্যন্ত পূরণ হবে না যতদিন না আমি ওদের সবাইকে আইনিভাবে শাস্তি দিচ্ছি, তাও আবার এমন শাস্তি যা জাগিরদার পরিবারের 7 পুরুষ কোনোদিনও ভুলতে পারবে না। চিন্তা করো না সন্ধ্যা, ওরা নিশ্চয়ই শাস্তি পাবে। ওরা শাস্তি পেলেই আমাদের লক্ষ্য পূরণ হবে। এইভাবে আমরা অন্তত নিজেদেরকে সান্ত্বনা দিতে পারবো। কিন্তু তখনও আমার মনে আরেকটা বোঝা থাকবে মা, নীরাজকে খুঁজে না পাওয়ার বোঝা। যে মানুষটার জন্য আমি আজ বেঁচে আছি, জানি না সে মানুষটা কেমন আছে, কোথায় আছে। সন্ধ্যা, নীরজকে এতদিনে আমরা খুঁজে বের করতে পারতাম, কিন্তু কি করব? না ওর কোনো ফটো আছে আমাদের কাছে, আর না কোনো ডিটেলস আছে। যদি কোনো সূত্র থেকে এটা জানতে পারতাম যে ওকে দেখতে কেমন, ওর উচ্চতা কত, ওর গায়ের রং কেমন। সন্ধ্যা, ওর ব্যাপারে কোনো ডিটেলস আমাদের কাছে নেই। মা, ও ঠিক কতটা লম্বা সেটা আমি কিছুটা বলতে পারবো, কারণ আমি যখন দেখতে পেতাম না তখন ও সব সময় আমাকে সাহায্য করতে আসতো। দাঁড়াও, আমি তোমাকে সব মনে করে বলছি। হ্যাঁ, ও নীরজের উচ্চতা প্রায় এতটা তো হতেই হবে। এতটা?
তার মানে হলো 5 ফুট 9 ইঞ্চি। হ্যাঁ, আমি বলতে চাইছি আমি নিজে তো কোনোদিনই তো ওকে দেখিনি, কিন্তু আমি যেমনটা অনুভব করতে পারতাম সেই হিসেবেই বলছি সবকিছু। আর ওর হাতে মাসল ছিল, যেমন যেমন ওই যারা পরিশ্রম করলে হয়। আর ওর চুলগুলো বড় বড় ছিল, ওর ঘাড় পর্যন্ত আসতো। নিজের হাত দিয়ে বারবার নিজের চুল ঠিক করার অভ্যেস ছিল ওর। এবার যখনই ওই মেয়েটা এই ঘরে এসে আলো জ্বালাবে, এই 440 ভোল্টের কারেন্ট ওর শরীরের মধ্যে দিয়ে বয়ে যাবে আর ও সাথে সাথেই মারা যাবে। সবাই মনে করবে যে এটা একটা অ্যাক্সিডেন্ট। তুমি কোনো চিন্তা করো না সন্ধ্যা, নীরজকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এখন তুমি ওর ব্যাপারে যা যা বললে তার দ্বারা আমরা ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। তুমি একটা কাজ করো না, তুমি ওই গ্রামে চলে যাও আর তাদের সাথে দেখা করো যারা নীরজকে বাঁচিয়েছে। এটাও তো হতে পারে যে ওরা বলে দিতে পারবে অ্যাক্সিডেন্টের পরে নীরজকে দেখতে কেমন হয়েছে। হ্যাঁ, আমি তাহলে নিশ্চয়ই যাব, সব কিছু করতে পারি। সন্ধ্যা, তোমার চেষ্টা ব্যর্থ হবে না। তুমি বসো, আমি তোমার জন্য চা বলে দিচ্ছি। না মা, আমি গিয়ে একটু হাত মুখ ধুয়ে আসি, সন্ধে হতে চলেছে, ঠাকুরের কাছে প্রদীপ জ্বালাতে হবে আমাকে। ঠিক আছে, নিজের ঘরে যাও।